আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু দ্রবণ চ্যাপ্টারের কেলাস ও কেলাসন, ইংরেজিতে যাকে বলছে ক্রিস্টাল এবং ক্রিস্টালাইজেশন। ওই কেলাস হওয়ার যে পদ্ধতি তাকে বলা হয় ক্রিস্টালাইজেশন। ক্রিস্টাল থেকে ক্রিস্টালাইজেশন। সবার আগে জানতে হবে কেলাস কাকে বলে। কি বলছে দেখো, নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট। তার মানে কি, ধরো একটা চিনির দানা, ছোট্ট একটা চিনির দানা, এরকম দেখতে হয়, ছোট 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 চিনির দানা। তাহলে এই যে আকার, এটা একটা জ্যামিতির আকার কার মতো হতে পারে? এটা দেখো ঘনকের মতো হতে পারে, কোন একটা চিনির দানা এরকম হতে পারে আয়তক্ষেত্র, কোনোটা গোল, কোনোটা ত্রিভুজের মতো। এগুলো হচ্ছে জ্যামিতিক আকার বিশিষ্ট। কোনোটা তোমার ট্র্যাপিজিয়াম, হুম, কোনোটা রম্বস। বিভিন্ন ধরনের যে জ্যামিতিক আকার আছে, এই ধরনের কোনো না কোনো একটা আকার হবে। নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট ও নির্দিষ্ট সংখ্যক সমতলিক পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ। দেখো এর হচ্ছে 6টা তল, 1 2 3 4 5 6 উপর নিচে করে 6টা তল। এর হচ্ছে দেখো 2টো তল। এর আলাদা করে এরকম করে কিছু নাই, এটা হলো 3 ডাইমেনশনাল হয়ে যেত। দৈর্ঘ্য এবং প্রস্থ দুটো মাত্রা কেবলমাত্র। একটা ত্রিভুজ হতে পারে, একটা প্রিজম হতে পারে, বিভিন্ন আকার আকৃতি হতে পারে। তবে তাদের একটা নির্দিষ্ট তল থাকবে, নির্দিষ্ট সংখ্যায় সমতলিক পৃষ্ঠ থাকবে। তাহলে নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট ও নির্দিষ্ট সংখ্যক সমতলিক পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ, একটা নির্দিষ্ট আকৃতির সমসত্ব। সমসত্ব পদার্থ মানে কি? সমসত্ব কঠিন পদার্থ। একটা মিষ্টি কিনেছো, এরকম বরফি আকারের মিষ্টি, সেই মিষ্টিটার এখানে কামড়ালো যেরকম মিষ্টি, এখানে কামড়ালো সেরকম মিষ্টি, মাঝখানে কামড়ালো সেরকম মিষ্টি। তাহলে ওই পদার্থটা ঠিক সেই রকমই হবে, এখানে যা আছে এখানে তাই আছে, এখানে তাই আছে, চারিদিকে যখন থাকে তখন সেটাকে বলে সমসত্ব। তাহলে দেখো কেলাসের সংজ্ঞা আমরা যদি একটু একটু করে মুখস্থ করি: নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট, নির্দিষ্ট সমতলিক তল দ্বারা বা পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ সমসত্ব কঠিন পদার্থকে কেলাস বলে। যেমন ধরো একটা চিনির দানার কেলাস, একটা সারের কেলাস, যার আকার আছে। যেগুলো পাউডার, পাউডারে কিন্তু কোনো আকার নেই, তাহলে ওটা কেলাস নয়। এখন গরমকাল, গায়ে অনেকে পাউডার দেয়, তাহলে পাউডারে যেহেতু কোনো আকার নেই, তাহলে সেটা কেলাস নয়। কিন্তু যার আকার আছে সেটাই হলো কেলাস। সংজ্ঞাটা ওকে, আরেকবার বলবেন? এটা লেখা আছে তো, নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট, নির্দিষ্ট সংখ্যক সমতলিক পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ, মানে যে পদার্থের নিজস্ব আকার থাকবে, নির্দিষ্ট সমতলিক পৃষ্ঠ থাকবে বা ক্ষেত্র থাকবে, এবং সমসত্ব কঠিন, তাকে বলছে কেলাস। দোকান থেকে লবণ কেনা যায়, লবণে দেখবা নির্দিষ্ট আকার আছে, কোনো না কোনো আকৃতি ধারণ করে বসে আছে, লবণের কেলাস। কিন্তু সেই লবণে যদি জল পড়ে গলে যায়, তার কেলাস আকারটা হারিয়ে যায়। মোট কথা, যে পদার্থের নিজস্ব আকার আকৃতি থাকবে, একটা নির্দিষ্ট আকৃতি বিশিষ্ট কোনো পদার্থকে কেলাস বলে। কোনো কঠিন পদার্থের বিশুদ্ধতম রূপ হলো কেলাস, কোনো না কোনো আকার নিয়ে থাকবে, ইংরেজিতে বলে ক্রিস্টাল। উদাহরণ: তুতে বা ব্লু ভিট্রিয়াল, CH4 এখানে লক্ষণীয় বিষয় রাখো, এখানটায় 5H2O। কপার সালফেট হচ্ছে তার সংকেত, আর H2O হচ্ছে জলের সংকেত। কিন্তু এর সঙ্গে আমাকে 5H2O লিখতে হচ্ছে কেন? কারণ এই তুতে, এটা হচ্ছে তুতের সংকেত। তুতে হলো একটা বিষাক্ত জিনিস, ওই কীট পতঙ্গ মারার জন্য ওটা ব্যবহার করা যায়। আরো অন্যান্য অনেক কাজ আছে। তা নীল রঙের আর কি তুতে হয়। এই তুতেতে এই যে জল আছে, তাহলে এই কেলাসের মধ্যে জল ভরা আছে, এই জলটাকে বলা হয়
কেলাস জল। যেমন আছে ধরো মোর সল্ট বলে একটা সল্ট আছে, যেটা হচ্ছে তোমার গ্রিন ভিট্রিয়াল বলা হয়, FeS4 7H2O। মোর সল্ট এটাকে বলছে তো, না ওটা NaCl, হ্যাঁ এটাকেই বলছে মোর সল্ট, এর আলাদা নাম আছে, এখানে দেয়নি, দেখছি তারা। এখানে দেখো 7 অণু জল আছে, এটাকেও বলছে কেলাস জল। যে কেলাসের মধ্যে জল থাকে তাদের আরেকটা বাংলায় বলা হয় শোধক কেলাস। ভালো করে মনে রাখবা, এখানে দেওয়া থাকবে, পরে আমরা যাচ্ছি এগুলোতে। শোধক কেলাস মানে কি? স যোগ উদক, স যোগ উদক। উদক শব্দের অর্থ হচ্ছে জল। জলের যখন তোমরা বিভিন্ন বাংলায় পড়বা, বিভিন্ন শব্দের অর্থ উদক মানে হচ্ছে জল। তাহলে যে কেলাসের মধ্যে জল থাকে এটাকে বলা হয় স উদক কেলাস বা শোধক কেলাস। আর এই জলটা যখন বেরিয়ে যায়, ধরো CH4 5H2 থেকে 5H2টাকে হিট করলাম, বেরিয়ে গেল, দিয়ে তৈরি হলো CSO4, তখন এটাকে কি বলবো? অ্যানহাইড্রাস বা অনার্দ্র কেলাস। এই নামগুলো একটু জানতে হবে। যার মধ্যে জল থাকে তাকে বলা হয় শোধক কেলাস, যার জলটা বেরিয়ে যায় তাকে বলছে অনার্দ্র কেলাস বা অ্যানহাইড্রাস। আর্দ্র মানে হচ্ছে ভিজে, আর্দ্র শব্দের অর্থ হচ্ছে ভিজে, বাতাসের আপেক্ষিক আর্দ্রতা। হ্যাঁ, 5 মিনিট পরে তো জয়েন করছি আমি। ওকে। তাহলে সেটাকে তোমার কি বলছে, এই যে যেটা ভিজে কেলাস তাকে বলছে অনার্দ্র কেলাস। হ্যাঁ, মানে সরি, যে ভিজে কেলাস না, মানে যার মধ্যে জল থাকে না তাকে বলছে অনার্দ্র কেলাস, অ্যানহাইড্রাস কেলাস। যার মধ্যে জল থাকে তাকে বলছে শোধক কেলাস, মানে এইটা। তাহলে এগুলো আমরা দেখি। তাহলে নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট বিভিন্ন পদার্থ, তাদেরকে বলা হয় কেলাস। এবং কেলাসের নির্দিষ্ট আকার থাকবে, কখনো কখনো কেলাসের মধ্যে জলও থাকতে পারে, জল থাকলে তাদেরকে বলছে শোধক কেলাস, আর জল না থাকলে তাদেরকে বলা হয় অনার্দ্র কেলাস। চলো এবার উদাহরণ, তুতে বা ব্লু ভিট্রিয়াল, সাধারণ লবণ, সাধারণ লবণ যে NaCl, সেটা এক ধরনের কেলাস, মানে খাদ্য লবণ আর কি। ফটকিরি বা পটাশিয়াম, দেখবো ওই সেলুনে একটা মোটা পাথর থাকে না, দাড়ি টাড়ি কামানোর পরে সে গালের মধ্যে বুলিয়ে দেয়, দেখেছো? সাদা 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 রকমের। সাদা রঙের, হ্যাঁ, এটা হচ্ছে তার সংকেত। এটা কিন্তু মনে রাখতে হবে। নারায়ণ, দেখেছিস ফটকিরি? নিশ্চয় দেখেছিস। নারায়ণ, হ্যাঁ স্যার দেখেছি। এই যে এটা ফটকিরি বা পটাশিয়াম, L2SO4L3 এটাকে বলছে ফটকিরি। এই সংকেতটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফটকিরির সংকেত লেখো, K2SO4 L2SO4 হোল 3 24H2, 24 অণু জল আছে দেখো। তারপর আছে গ্রিন ভিট্রিয়াল, FeS4 7H2, 7 অণু জল আছে। তাহলে এগুলো হলো কেলাস। এগুলো তো জল আছে তাই জলযুক্ত কেলাস বা শোধক কেলাস বলে। কিন্তু আবার এমনি অনেক কেলাস আছে যার নির্দিষ্ট আকার আছে, যেমন হীরক, ডায়মন্ড, সালফার, আয়োডিন ইত্যাদি, এদেরও নির্দিষ্ট আকার আছে। যেমন ধরো এই একটা বলছে সাবলিমেশন, ঊর্ধ্বপাতন, এই কর্পূর, আয়োডিন, এগুলোকে তুমি যদি হিট করো তাহলে ওই সেই উল্টানো ফানেলের মধ্যে ঠান্ডা দেওয়ালে কেলাস আকারে জমা হয়। এগুলো তো দেখেছো হয়তো, ঊর্ধ্বপাতনের যে ব্যাপার স্যাপার গুলো, ন্যাপথালিন, ফটকিরি, কর্পূর ইত্যাদি। যাক, এটা এখন এই মুহূর্তে বিচার্য বিষয় নয়। যেগুলো আসল কেলাস সেগুলো নিয়ে আলোচনা করি। এটা ছবিতে, একটা ছবি ছিল পুরনো আগে, তাহলে ওটা পরে দেখাচ্ছি। ওখানে ডিটেলসে ঢুকলে এইদিকে পড়াটা আবার হবে না।
পরে দেখিয়ে দিচ্ছি। তাহলে এগুলো হচ্ছে কেলাস। তাহলে আমি আবার বলি, নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট যে কোনো পদার্থ, মেনলি কঠিন পদার্থ, তাদেরকে বলে কেলাস। যার আকার থাকবে, লবণ চিনি থেকে শুরু করে যারই আকার আছে, সেই কেলাসের মধ্যে যাদের জল আছে তাদের বলা হয় শোধক কেলাস, যাদের জল থাকে না তাদের বলা হয় অনার্দ্র কেলাস। বিভিন্ন সংকেত, বিভিন্ন নাম, তুতে বা ব্লু ভিট্রিয়াল, গ্রিন ভিট্রিয়াল, ফটকিরি, এগুলো সংকেত আমাদের জানতে হবে। এগুলো হচ্ছে কেলাস। এবার আমরা কেলাসন কাকে বলে, এই কেলাস হওয়ার মানে যে পদ্ধতিতে এই কেলাস উৎপন্ন হয়, যে পদ্ধতিতে কোনো কঠিন পদার্থের দ্রবণ থেকে শীতলীকরণের মাধ্যমে ওই পদার্থের বিশুদ্ধ কেলাসাকার পদার্থ প্রস্তুত করা হয় তাকে কেলাসন বলে। এক কথায় যে পদ্ধতিতে কেলাস উৎপন্ন করা হয় তাকে কেলাস বলা হয়। কিভাবে হয় কেলাস উৎপন্ন? কোনো উষ্ণ দ্রবণকে শীতলীকরণের মাধ্যমে। যেমন ধরো উদাহরণ দিচ্ছি, খেজুরের রস জাল দেওয়া হচ্ছে, তাহলে খেজুরের রস তরল পদার্থ, তরল অবস্থায় তার কোনো আকার আকৃতি কিছু নেই। এবার সেই তরল পদার্থ রস জাল দিয়ে দিয়ে যখন গুড় তৈরি হচ্ছে, প্রথমে কি হলো, ওই ঝোলা গুড় বলে যেটাকে, তারপরে সেটাকে যখন কোনো পাত্রের মধ্যে রেখে শক্ত হয়ে গেল, তাহলে কিসে পরিণত হয়ে গেল? কেলাসে পরিণত হয়ে গেল। কারণ তখন তার নির্দিষ্ট আকার আকৃতি চলে এসেছে। তাহলে কিভাবে করলাম? এটা উষ্ণ দ্রবণ, তখন সে দ্রবণ ছিল কিসের দ্রবণ? রস, তাতে কিছুটা চিনি মেশানো হয়েছে, হয়তো কিছুটা এলাচও দেওয়া হয়েছে, কোনো যদি মশলা মেশানো থাকে সেগুলো মেশানো হয়েছে ইত্যাদি। এগুলো নিয়ে একটা যে উষ্ণ দ্রবণ, সেই দ্রবণটাকে শীতল করা হলো, কেলাস হয়ে গেল। দেখবো আরো একটা পিঠে হয়, শীতকালে বানাই, যেটাকে বলে পালো পিঠে। চাল গুঁড়ো, খেজুরের গুড়, দুধ ইত্যাদি দিয়ে এক হাঁড়ি বানানো হলো, দিয়ে সেটাকে ওই বাটিতে থালায় ঢালা হয়, দিয়ে তারপরের দিন সকালে ওটাকে খাওয়া হয়, ওটা জমে যায়, কেলাস হয়ে গেল। সুজি বানানোর সময় আস্তে আস্তে ঠান্ডা লাগলে জমে যাবে, কেলাসে পরিণত হয়ে গেল, তাহলে নির্দিষ্ট আকারে পরিণত হয়ে গেল। তাহলে কেলাস তৈরি করার যে পদ্ধতি তাকে বলা হয় কেলাসন পদ্ধতি। এরকম। এবার নর্মালি কেলাস হতে গেলে কি সুবিধা? কেলাস তো যে দ্রাবকটা থাকে সেখান থেকেই তো হয়, তাহলে দ্রবণটি অতিপৃক্ত দ্রবণে পরিণত হলে কেলাস হতে বেশি সুবিধা হয়। যেমন একটা চিনির দ্রবণে ম্যাক্সিমাম চিনি মিশে আছে, এরপর যদি তুমি বাড়তি চিনি মেশাতে যাও, সেই মেশানোর পরে ওই বাড়তি চিনিটা তলায় থিতিয়ে পড়বে, খুব সহজেই দ্রবণ থেকে বেরিয়ে চলে আসবে, যেটা বাড়তি অতিরিক্ত সেটা এখান থেকে কেলাস আকারে বেরিয়ে যাবে। তাহলে ক্রিস্টালাইজেশন বা কেলাসন কি? যে কেলাস উৎপন্ন হওয়ার যে পদ্ধতি তাকে বলা হয় কেলাসন পদ্ধতি। আশা করি শোনা যাচ্ছে। এবার কখন বন্ধ হয়ে গেছিল একটু জানাস। আমি একটা প্রশ্ন করেছিলাম যে এই কেলাস তৈরিটা কিভাবে হয় সেটা সম্পর্কে আমরা জানবো। তো এটা জানার জন্য আমি যে প্রশ্নটা করেছিলাম যে দুধ থেকে যখন দই তৈরি হয়, কিভাবে দইটা তৈরি হয়? দুধটাকে জাল দিয়ে ঠান্ডা অবস্থায় রেখে দিলে সেটা থেকে দই তৈরি হয়ে যায়, না কিভাবে হয়? না কোনো বিশেষ পদ্ধতি আছে? সেই দুধে একটা কি ব্যাকটেরিয়া, ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া দুধ দই হতে সাহায্য করে। হ্যাঁ সে তো করে, সঠিক। কিন্তু আমরা কি দোকান থেকে ব্যাকটেরিয়া কিনে নিয়ে এসে ব্যাকটেরিয়া ফেলে দিই? না, কি করি? কি করি? যেটা প্র্যাকটিক্যাল সায়েন্স, সেই প্র্যাকটিক্যাল সায়েন্সটা সম্পর্কে তো জানতে হবে। বেসিক সায়েন্স বাড়িতে দেখা হয়নি। সে থই দিলে স্যার দুধটা জাল দিই, তারপর ওটা থই দিয়ে আমনাম জমে যায় ফ্রিজে থেকে। এমনি এমনি হয়ে যায়?
মাকে জিজ্ঞাসা কর, দেখ মা বলে দেবে, তুই বলতে পারছিস না। তাহলে মা তোর থেকে বিজ্ঞানটা ভালো জানে। আর কে? দেখ মাকে জিজ্ঞাসা কর, দেখ বলে দেবে, এক্ষুনি বলে দেবে। দুধ থেকে দই পাতাতে গেলে কি করতে হয়? ছি ছি। স্যার দুধটাকে না, অনেকক্ষণ জাল দিতে হয়। দিয়ে তারপরে কি হয় মা? নারায়ণ, স্যার তারপর ঠান্ডা করতে হয়, তাই বলছি মা। তুই ঠান্ডা করতে হয়, দিয়ে এমনি হয়ে যাবে, দই হয়ে যাবে, কিছু দিতে হবে না? তাই তো মা বলছে, আমি তো জানি না। এমনি রেখে দিলে হয়ে যাবে, দই হয়ে যাবে, তাহলে তো যারা ওই গরম করে রেখে দেয় সবই তো দই হয়ে যাবে। আমার মা বলছে এই এই অনেকক্ষণ ধরে দিলে হয়, তারপরে ঠান্ডা করছে যে হয়ে যায় দই। ব্যাস, আর কিছু না দিলেই দই হয়ে যাবে। কেউ বলতে পারলি না, এটা বলা উচিত ছিল। যাকে এটা এখানে একটা কথা আছে, দেখ, এটা বীজ কেলাস, বুঝছিস? দুধে সাজো বলে ওটাকে, সাজো। অল্প একটু দই, আগেকার দই, পাতানো দই, সেই দইটা ওই দুধের মধ্যে দিয়ে দিতে হয় সামান্য একটু, বীজের মতো কাজ করে, তবেই তো ওখান থেকে দইটা হবে। নাহলে অনেকে ওই তেঁতুল দেয় বা এ করে নতুন সাজো করার জন্য। নাহলে সব থেকে সহজ রাস্তা, আগের দিনের যে দই ছিল সেই দই থেকে 1 চামচ মতো দই নিয়ে রাখতে হয়, দিয়ে সেই দইটা তুমি যে দুধটাকে তুমি আবার দই পাতবা কালকের জন্য, তার মধ্যে মিশিয়ে দিতে হয়, তবেই সেই পুরো দুধটা দইয়ে পরিণত হয়। ঠিক একই রকম ভাবে, যে এত কথা বলার উদ্দেশ্য একটাই, কেলাসন হতে গেলে ওই রকম ভাবে একটা বীজ কেলাস লাগে। সামান্য একটু কেলাস তোমাকে আগে রাখতে হবে ওই দ্রবণের মধ্যে, ঠিক সে দুধ থেকে দই পাতার মতো। তবে ওই কেলাসের চারিপাশে তখন বাকি লবণ এসে জমা হবে, এই কেলাস তৈরি করবে। দেখো, কোনো কোনো কেলাসের প্রক্রিয়ায় ওই ফটকি তৈরির জন্য 5 গ্রাম অবিশুদ্ধ ফটকি আমাকে নিতে হয়েছে, ঠিক আছে? দেখো, কোনো কোনো কেলাসন প্রক্রিয়ার ক্ষেত্রে অনেকক্ষণ অপেক্ষা করা সত্ত্বেও সম্পৃক্ত উষ্ণ দ্রবণ থেকে কোনোরূপ কেলাস উৎপন্ন হয় না, কারণ এক্ষেত্রে দ্রবণটি অতিরিক্ত দ্রবণে পরিণত হয়। যেহেতু অতিরিক্ত দ্রবণ অস্থায়ী, সেই জন্য এই দ্রবণে বিশুদ্ধ কেলাসের একটা ছোট্ট কণা যোগ করলে কেলাসন শুরু হয়। এটা কি বলছে? বীজ কেলাস। তুমি সহজেই হয়তো কেলাসন হচ্ছে না, কিন্তু ঝট করে যখনই তুমি একটা ছোট্ট অল্প একটা কেলাস তুমি তার মধ্যে দিয়ে দেবে, ঠিক দই সাজো দেওয়ার মতো করে অল্প 1 চামচ দই, আগের দিনের বাসি দই দিয়ে দেবে, তখন পুরো দুধটা তখন দইয়ে পরিণত হয়ে যাবে। ঠিক সেরকম ভাবে অতিরিক্ত দ্রবণ থেকে তোমার কেলাস উৎপন্ন করার সময় যদি নিজে সহজে যদি শুরু না হয়, তাহলে তোমাকে সেখানে একটু বীজ কেলাস দিতে হবে। সেই বীজ কেলাস দিলে সেটা আবার পুরো কেলাসে পরিণত হয়ে যাবে। শর্টভাবে রিপিট করে দেবেন? হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আমি যেটা বললাম বীজ কেলাস কাকে বলে ওটা আরেকবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে, বাড়িতে দই পাতা হয়, দেখেছো? দই, লিপিকা রিপ্লাই দেবে, ওরা তো শুনলো। হ্যাঁ স্যার, ঠিক। হ্যাঁ স্যার। কিভাবে দই পাতে, কিভাবে দই পাতে? হ্যাঁ, সাজো টাইপের একটা জিনিস রেখে দেয়, সেটাকে দিয়ে আবার দুধে গুলে দেয়। হ্যাঁ, ওটা ওই দুধটা দুধে মানে দুধে কনভার্ট হয়। ঠিক সেরকম বীজ কেলাস হচ্ছে সাজের মতো, ঠিক আছে? সিড ক্রিস্টাল, কোনো অতিরিক্ত দ্রবণ থেকেই তো আমার কেলাস তৈরি হবে। কোনো লবণে হ্যাঁ। অতিরিক্ত যখন দ্রবণ অবস্থায় থাকে
মানে অতিরিক্ত ভাবে যখন দ্রাবণ মেশানো থাকবে তখনই আমার কেলাসনটা শুরু হবে। ঠিক আছে? যেমন ধরো আচ্ছা। কাউকে, সাউন্ড একটু অফ করে দাও দিয়ে শোনো। হ্যাঁ, একটু সাউন্ডটা ইয়ে করে দাও। হ্যাঁ, এবার শোনো। দেখো, কাউকে যে 10টা রসগোল্লা খায়, তার থালাতে 2-4টে রসগোল্লা কখন পড়ে থাকবে? যখন তাকে আমি 10-এর বেশি রসগোল্লা দেবো, 13টা 14টা রসগোল্লা যখন দেবো, তখনই কিন্তু এইভাবে রসগোল্লা পড়ে থাকবে। ওই কেলাসের মতো তখনই তৈরি হবে। তাহলে কেলাস তৈরি হতে গেলে আমাকে যে দ্রবণটা লাগবে সেটা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ, মানে যখন দ্রাবের পরিমাণ অতিরিক্ত থাকবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, আমার অতিপৃক্ত দ্রবণ হয়ে গেছে কিন্তু কেলাস শুরু হচ্ছে না, কেলাস তৈরি শুরু হয়নি। তাহলে এই মতো সিচুয়েশনে কেলাস হতে গেলে সামান্য একটি ছোট কেলাস, ছোট্ট টুকরো কেলাস ওই দ্রবণের মধ্যে দিয়ে দিতে হয়। ঠিক সেরকম ওই দইয়ের সাজের মতো ওইটা দিয়ে দিলে তখন কি হবে? তাড়াতাড়ি কেলাসন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ওই যে ছোট্ট কেলাসটা আমরা দিলাম, ওটাকেই বলা হয় বীজ কেলাস। যে ছোট্ট বিশুদ্ধ কেলাস যোগ করা হয় তাকে বীজ কেলাস বলে। যেমন একটা বীজ ফুটলে সেখান থেকে বড় গাছ বা চারা গাছ উৎপন্ন হবে, ঠিক সেরকম ওই বীজ কেলাস দিলে তারপরে কিন্তু কেলাসন প্রক্রিয়া শুরু হবে, দিয়ে একটা বড় কেলাস উৎপন্ন হবে। বুঝতে পেরেছো এবার? মানে সেখানে উদাহরণ হিসেবে যদি বোঝানো হয় তাহলে বীজ ক্লাসটা হচ্ছে দিয়ে যে সাজটা ওটা। একদম ওটাই, এক্স্যাক্টলি ওটাই। ঠিক আছে, বেশ। আচ্ছা। এই দেখো, এখানে তো কয়েকটা ব্যবহারও এরা দিয়েছে। তালের রস থেকে তাল মিছরি তৈরি করার সময় এই পদ্ধতি ব্যবহৃত হয়। তালের রস থেকে ছোট ছোট তাল মিছরি হওয়ার সময় কয়েকটা তাল মিছরি ছোট ছোট টুকরো ফেলে দেয়, তখন বাকিটা তাল মিছরিতে পরিণত হয়ে যায়। বক্সাইট থেকে বায়ার পদ্ধতিতে বিশুদ্ধ অ্যালুমিনা প্রস্তুতির সময় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে বীজ কেলাস হিসাবে ব্যবহার করা হয়। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড মানে হচ্ছে AlOH3। এইটা দিয়ে দিলে তখন এটা এতে কনভার্ট হয়ে যাবে, অ্যালুমিনিয়াতে কনভার্ট হয়ে যাবে। এগুলো উদাহরণ, বাস্তব উদাহরণ। তালের রস থেকে তাল মিছরি তৈরির সময় আর বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম তৈরির সময় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বীজ কেলাস হিসেবে ব্যবহার করা হয়। চিনির শিল্প উৎপাদনের বীজ কেলাস ব্যবহার করা হয়। ওই চিনির রস ফুটিয়ে যখন চিনি তৈরি করে সামান্য কিছু চিনি দিয়ে দিলে তখন বাকিটা সব চিনি হয়ে যায়। এবার তাহলে ওই দইয়ের সাজো যেমন দেওয়া হলো, সেখান থেকে যে বাড়তি, আমি তো দিলাম 1 চামচ দই মিশালাম দুধটার মধ্যে, কিন্তু সকালবেলায় উঠে কি দেখলাম যে পুরো বাটি, যে বাটিতে দুধ ছিল সে পুরো বাটিটা দই হয়ে গেছে। তাহলে দইয়ের পরিমাণ বাড়লো না কমলো? বাড়লো, তা বাড়লো। বাড়লো। এই যে বাড়লো, তাহলে বৃদ্ধি পেলো, অতিরিক্ত বৃদ্ধি পেলো, অধিক বৃদ্ধি পেলো, এইটা কি বলছে? অধিবৃদ্ধি। ওই যে বীজ কেলাস আমরা দিয়েছিলাম, সেই বীজ কেলাসের গায়ে তারপরে যে ছোট ছোট যে কেলাস জমা হতে থাকে, ফলে ওই ছোট কণাটি কি হলো? আকার ক্রমশ বাড়লো। এই দেখো, ছোট্ট কেলাস থেকে বড় ক্লাস, কত সহজ পড়াটা। সহজ ভাবে যদি আমরা বুঝি তাহলে কিন্তু খুবই সহজ। একটু মনে রাখার চেষ্টা করলেই কিন্তু তোমাদের মনে থাকবে। এটা কোনো পড়া হলো? দইয়ের সাজো থেকে দই তৈরি করা ঠিক যেরকম সহজ, কেলাস থেকে বড় কেলাস তৈরি করা, এই ঘটনাটিকে বলছে অধিবৃদ্ধি। যেটুকু বাড়লো সেটা হচ্ছে অধিবৃদ্ধি। তাহলে এই ঘটনাটিকে বলছে অধিবৃদ্ধি। ছোট ক্লাসের টুকরো থেকে বড় কেলাস উৎপন্ন হওয়ার ঘটনাটা অধিবৃদ্ধি। এই যে বেড়েছে, এটা হলো অধিবৃদ্ধি। দেখো, অনেকটা বড় হলো। আর এই ছোটটাকে বলছে বীজ কেলাস। তাহলে ছোটটাকে বলছে বীজ কেলাস আর বড়টাকে বলছে অধিবৃদ্ধি। শুধু এটুকু মনে রাখবা, ছোট কেলাসটাকে বলছে বীজ কেলাস, বড়টাকে বলছে অধিবৃদ্ধি। বোঝা গেল কি গেল না? বেশ,
বুঝতে না পারলে আমাকে বলবে, আবার বলে দেবো। তাহলে ছোট টুকরোটিকে বলছে বীজ কেলাস, বড় টুকরোটিকে বলছে অধিবৃদ্ধি, বা এই ঘটনাটিকে বলা হয় অধিবৃদ্ধি। এই যে ঘটনা, ওভার গ্রোথ, এই ঘটনাটিকে অধিবৃদ্ধি বলে, বড় টুকরোটিকে অধিবৃদ্ধি নয়। এই ঘটনাটা অধিবৃদ্ধি, অধিবৃদ্ধি একটা ঘটনা, একে আমি নাম দিতে পারি অধিবৃদ্ধি ক্লাস, বড় ক্লাসটাকে বলতে পারি অধিবৃদ্ধি ক্লাস। এই ঘটনাটিকে বলছে অধিবৃদ্ধি। ছোট ক্লাসটার নাম বীজ ক্লাস, কিন্তু বড় ক্লাসটার নাম অধিবৃদ্ধি নয়, ঘটনাটিকে বলছে অধিবৃদ্ধি। এই যে বড় হয়ে যাওয়াটা, ছোট থেকে বড় হয়ে যাওয়া। চলো নেক্সট। বাষ্পায়ন অপেক্ষা কেলাসন প্রক্রিয়া অধিক সুবিধাজনক কেন? বাষ্পায়ন প্রক্রিয়ায় বাষ্পায়ন নিম্নিত হবে না, উত্তপ্ত করতে হবে। উত্তপ্ত করলে সেখান থেকে বাষ্প হবে। আচ্ছা, ওইটাকে যে খেজুরের রস থেকে খেজুরের গুড় তৈরি করার কথা বলছে এখানটায়, মানে আস্তে আস্তে জলটাকে বের করে দিয়ে রস থেকে ধরো কঠিন ওই ঝোলা গুড় থেকে তারপরে পাটালি গুঁড়ো পরিণত হলো। কিন্তু এই উত্তাপের সময় কিছু কঠিন পদার্থ বিয়োজিত, অথবা কিছু কঠিন পদার্থ যেমন চিনি অঙ্গারে পরিণত হয়, নষ্ট হয়ে যায়। এটা ইভাপোরেশন প্রসেস, বাষ্পায়ন পদ্ধতিতেও কেলাস হয়। তালের রস ফুটিয়ে তাল মিছরি, খেজুরের রস থেকে খেজুরের গুড়ের পাটালি, নলেন গুড় যেগুলো, আখের রস থেকে চিনি, এমনি নর্মাল গুড় ওইগুলো। কিন্তু ওই বাষ্পায়ন পদ্ধতির তুলনায় কেলাসন প্রক্রিয়া, এটা একটা প্রক্রিয়া, বাষ্পায়ন প্রক্রিয়া বলা হয় এটাকে। ফুটিয়ে 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 ওটাকে জলটা বের করে দিয়ে তৈরি করা হয়, ওটাকে বলে বাষ্পায়ন প্রক্রিয়া। তার থেকে এই যে বীজ কেলাস দিয়ে কেলাসন প্রক্রিয়া হচ্ছে বেশি সুবিধাজনক, কারণ ওখানে এত হিট করতে হয় না। যদি দ্রবণে কিছু দ্রাব্য অশুদ্ধি থাকে, তবে বাষ্পায়নের ফলে উৎপন্ন কঠিন পদার্থের সঙ্গে তা মিশে থাকে। কিন্তু কেলাসন পদ্ধতিতে বিশুদ্ধ কঠিন পদার্থের কেলাস দ্রবণ থেকে কেলাসিত এবং দ্রাব্য হচ্ছে অবশুদ্ধি থেকে যায়। মাদার লিকুয়ারে সেটা থেকে যায়। মানে কি বলতে হয়েছে, ধরো ওই যে তুমি চিনির খেজুরের রস থেকে খেজুরের গুঁড়ো পাটালি বানাচ্ছ, সেখানে যদি কিছু খারাপ কিছু তুমি মিশিয়ে দাও, ভালো করে বোঝো, সেখানে যদি খারাপ কিছু মিশিয়ে দাও সেটা কিন্তু তার সঙ্গে থেকে গেল। আর বীজ কেলাসে কি হচ্ছে, বীজ কেলাস কেবলমাত্র যার কেলাস হবে সেই জিনিসটাই এক জায়গায় জমা হচ্ছে, অন্য কিছু কিন্তু জমা হচ্ছে না। যেমন চিনি, সরি, বালি আর লোহার চূর্ণতে তুমি যদি মিশিয়ে দাও, দিয়ে সেখানে যদি একটা চুম্বক দাও, তাহলে বালির সঙ্গে লোহার চূর্ণগুলো মিশে আছে, কিন্তু বালি বালির জায়গাতেই পড়ে থাকবে, লোহার চূর্ণগুলো চুম্বকে গিয়ে আটকে যাবে। কিছু ভাবারই দরকার নাই। বীজ কেলাসের ক্ষেত্রেও তাই। বীজ কেলাসে অন্যান্য কিছু মিশে থাকলেও যখন অধিবৃদ্ধি ঘটবে তখন যেটা যেখানে যাওয়া ঠিক চলে যাবে। তাহলে এই একটা সুবিধা। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে, বুঝতে পারলি কিনা বলো, না পারলে আবার বলবো। যে বাষ্পায়ন একটা পদ্ধতি কেলাসন হওয়ার, আর বীজ কেলাস থেকে কেলাস হওয়ার একটা পদ্ধতি। বাষ্পায়ন পদ্ধতি মানে ওই খেজুরের রস থেকে জাল দিয়ে খেজুরের পাটালি গুড় তৈরি করার যে পদ্ধতি, সেটা হচ্ছে বাষ্পায়ন পদ্ধতি। বাষ্প উড়িয়ে 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 কেলাস তৈরি করে, এটা একটা পদ্ধতি। কিন্তু এর তুলনায় বীজ কেলাসের মাধ্যমে কেলাস তৈরি করা বেশি সুবিধাজনক, কারণ বাষ্পায়ন পদ্ধতিতে যদি কোনো অশুদ্ধি মেশানো থাকে তাহলে সেটা কিন্তু ওখানে থেকে যাবে, মিশে থাকবে, যেটা বীজ কেলাসে সম্ভব নয়। কারো কোনো অসুবিধা স্যার, যেটুকু বললাম বল। স্যার হুম, বীজ ক্লাসে যেটা আপনি বললেন স্যার, যেটা অশুদ্ধিটা রইলে স্যার, অশুদ্ধিটা যাবে কোথায় ওখানে পড়ে থাকবে। স্যার? একবারে উপরে? হ্যাঁ, একেবারে বললে জলে পড়ে থাকবে। ওটাকে তো দই ভাবলে হবে না, দুধ থেকে দই হয়েছে, পুরো দুধটা দই হয়ে গেছে, কিন্তু এটাকে এখানে থাকা, এখানে বীজ কেলাস দিয়েছি, এই কেলাসটা মোটা হয়েছে, কিন্তু বাকি অংশটা তো জলেই পড়ে আছে, সাইডে পড়ে আচ্ছা। থাকবে, তাই না? বাকি যেটুকু প্রয়োজন সেটুকু থাকবে, বাকিটা তো সাইডে পড়ে থাকবে।
দুধ আর দইয়ের ব্যাপারটা বোঝানোর জন্য, কিন্তু পার্থক্য আছে এটাই যে দুধটা পুরোটাই দই হবে, কিন্তু এখানে যেটুকু কেলাস হওয়ার দরকার সেই লবণটুকু ওখানে গিয়ে জমবে, বাকি জলীয় অংশটা তো পড়েই থাকবে। ওই জন্য তুমি যদি তাকে কোনো অশুদ্ধি মেশাও, অশুদ্ধিটা ওখানে দ্রবণে পড়েই থাকবে। এনি কোশ্চেন? কেলাস ও কেলাসন থেকে যদি না থাকে, আমরা এবার নেক্সট, এবং এটাই সম্ভবত দ্রবণের শেষ ও ইম্পর্টেন্ট অংশ, তারপর কয়েকটা দ্রাবক টাবক যা আছে, সেটা হচ্ছে দ্রবণের শক্তি মাত্রা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এগুলো উঁচু ক্লাসেও থাকে। দ্রবণের শক্তি বা মাত্রা কাকে বলছে? দ্রবণের যে গাঢ়ত্ব তাকে বলা হয় শক্তি বা মাত্রা। আমি একটা চিনি জলে মিশিয়ে শরবত বানাচ্ছি, 1 গ্লাস জলে 1 চামচ চিনি দিলেও সেটা মিষ্টি হবে, দ্রবণটা এক রকমের গাঢ় হবে। 1 গ্লাস জলে 2 চামচ 4 চামচ আলাদা আলাদা করে যত চিনি দেবো, তার গাঢ়ত্ব তার মিষ্টতা আলাদা আলাদা হবে। তাহলে ওই যে আমি দ্রাবক মেশাচ্ছি, তার পরিমাণের উপর ভিত্তি করে, তার গাঢ়ত্বের উপর ভিত্তি করে দ্রবণের শক্তিটা আলাদা আলাদা হয়। তাহলে দ্রবণের শক্তি বলতে বা দ্রবণের মাত্রা বলতে আসলে দ্রবণের গাঢ়ত্বকে বোঝায়। মানে একটি নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে কতটা পরিমাণ দ্রাব আছে, এইগুলো আমাদের হিসাব রাখতে হয়। সেই অনুসারে আমরা দ্রবণের শক্তি আমরা বিচার বিবেচনা করব, না হলে তো তুমি বুঝতেই পারবে না। ধরো কোনো দোকানে কোনো দ্রবণ তোমাকে কিনতে হচ্ছে, একই জিনিসের আলাদা আলাদা দাম, তাহলে সেই বোতলে বা সেই শিশিতে যদি লেবেল করা না থাকে যে এইখানে এই জিনিসটা এই পরিমাণে আছে, সেই জন্য এইরকম দাম। বিভিন্ন দামের জিনিস পাওয়া যায়, একই একই জিনিসের বিভিন্ন কোয়ালিটি প্রোডাক্ট পাওয়া যায়, তাহলে তার মাত্রার উপর নির্ভর করে সেগুলো। এইটাকে, এই দ্রবণের মাত্রা বা শক্তিকে আমরা নানাভাবে প্রকাশ করতে পারি। তার মধ্যে এই মুহূর্তে তোমাদের যেটা দেওয়া আছে শতকরা মাত্রা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখো, এখানে প্রশ্ন হবে। শতকরা মাত্রা, একটা হলো শতকরা মাত্রা, একটা হলো গ্রাম লিটার, মানে প্রতি লিটারে কত গ্রাম করে দ্রাব আছে। প্রত্যেকটাই কিন্তু আমরা হিসাব করব কোনটা, কতটা দ্রাব আছে কতটা দ্রাবকের মধ্যে। এই যে দ্রাব দ্রবীভূত আছে এই দ্রাবকের মধ্যে, ওই যে আগে যেটা দ্রাব্যতার সংজ্ঞায় পড়েছিলাম 100 গ্রামে কত, তাহলে 100 গ্রামের সাপেক্ষে যখন থাকে তখন সেই মাত্রাটা হয়েছে শতকরা মাত্রা। লিটারের সাপেক্ষে যখন থাকে গ্রাম পার লিটার, লিটারের সাপেক্ষে কত মোল আছে, মোলের হিসাব আগে পেয়েছি আমরা, অ্যাভোগাড্রোর সংখ্যক কণা থাকলে সেটাকে মোল বলা হয়। তাহলে এই তিনটে শক্তির মাত্রা আমরা বিচার করি। যে কোনো জিনিস কোয়ালিটি আমরা যখন মেনটেন করি তখন তার বিভিন্ন, যেমন ইউনিট আমরা দেখি, তার একক দেখি, ঠিক সেরকম। যেমন ধরো মোবাইল ফোন কেনা হয়েছে, মোবাইল ফোনের ক্যামেরা, সমস্ত মোবাইল ফোনই তখন ক্যামেরা থাকে কম বেশি, কিন্তু তাহলে কোনো মোবাইল ফোনের দাম 6,000, কোনোটা 12,000, কোনোটা 20, কোনোটা 50,000, কোনোটা 1 লাখের ওপর। কেন? প্রত্যেকটা ফোনে কথা বলা যায়, প্রত্যেকটা ফোনে হোয়াটসঅ্যাপ করা যায়, ছবিও তোলা যায়। তাহলে দামের ফারাক হওয়ার কারণ কি? অনেক রকমের ফিচার্স আছে যেগুলো দামি মোবাইলে আলাদা আলাদা থাকে। কারো ক্যামেরার মেগাপিক্সেল বেশি থাকে, কারো স্ক্রিন ভালো থাকে, অ্যান্ড্রয়েড বা অ্যামোলেড, এই ধরনের বিভিন্ন ধরনের যে স্ক্রিনগুলো থাকে, অনেক কিছু ডিপেন্ড করে, তো তার উপর নির্ভর করে তাদের দাম হয়। ঠিক সেরকম দ্রবণের তার স্ট্রেংথটা কতটা, কোনো একটা দ্রবণ মানে তো দ্রাব প্লাস দ্রাবক, ওই দ্রাবক ও দ্রাব মিশিয়ে যে দ্রবণটা বানিয়েছি সেখানে কি পরিমাণ দ্রাব আছে কি পরিমাণ দ্রাবক আছে তার উপর ভিত্তি করে আমরা একটা লেভেল করব। লেভেল মানে স্টিকার মারবো ধরো দ্রবণে, তবে আমরা হিসাব করতে পারবো তার শক্তি মাত্রাটা। এটাকে 3টে উপায়ে আপাতত আমরা পড়বো। একটাকে বলবো শতকরা মাত্রা, একটাকে বলবো গ্রাম পার লিটার, একটাকে বলবো মোল পার লিটার।
শতকরা মাত্রা নামটা শুনলে বুঝতে পারছো, শতকরা মানে 100, তাহলে 100 ml আয়তনের দ্রবণ নেব প্রথমেই, দ্রাবক নয় কিন্তু। 1 বালতি চিনি, জল, লেবু, শরবত গুলেছে, প্রচন্ড গরম, বাচ্চাদেরকে দেয়া হবে, সেখান থেকে 100 ml নিয়ে নিলাম ওই শরবতের বালতি থেকে, 100 ml তুলে পরীক্ষা করব, তাহলে পুরো দ্রবণটাই আমি নেব 100 ml। ওই 100 ml দ্রবণে পরীক্ষা করে দেখব কত গ্রাম চিনি আছে, অর্থাৎ কত গ্রাম দ্রবীভূত হয়ে আছে। ওই যে সংখ্যাটা পাবো, সেই সংখ্যাকেই ওই দ্রবণের শতকরা মাত্রা বলে। তার মানে হলো 100 ml দ্রবণে কত গ্রাম দ্রাব আছে, সেটাই হলো তার শতকরা মাত্রা। দ্রবণটার মধ্যে কিন্তু তুমি শরবত টরবত করে নিয়েছো, মাখিয়ে নিয়েছো, যা করা করে নিয়েছো, তারপরে আমি 100 ml নেব, দিয়ে পরীক্ষা করব। যখন কোনো খাবার টেস্ট করা হয় তখন তো সামান্য একটু খাবারই তো নিয়ে টেস্ট করা হয় কেমন হয়েছে না হয়েছে। 500 জন লোকের রান্না হচ্ছে, কেউ যদি বলে টেস্ট করার জন্য পুরো কড়াইটাই আমি খেয়ে নেবো, যে পরে আবার রান্না করবো, তা তো হবে না। সামান্য একটু তরকারি নেবে, নিয়ে এসে টেস্ট করে দেখবে যে কিরকম হয়েছে। ঠিক সেরকম দ্রবণ যে পরিমাণই থাকুক না কেন, তার 100 ml আয়তনে কত গ্রাম দ্রবীভূত আছে, সেই গ্রাম সংখ্যাটিকে বলা হয় দ্রবণের শতকরা মাত্রা। তার মানে ওই যে গ্রামের ভর, সেই দ্রাব্যতার সংজ্ঞা যেরকম পেয়েছিলাম, মনে করে দেখো, দ্রাব বাই দ্রাবক ইনটু 100 করেছিলাম, ঠিক সেই জায়গায় এখানে দ্রাব বাই দ্রাবকের জায়গায় দ্রাব বাই দ্রবণ ইনটু 100। 100 মানে 100 ml কতটা আছে। বোঝাতে পারলাম কি না, বলো কি বলতে চাইলাম বিপ্রিতা? বিপ্রিতা, দ্রবণের শতকরা মাত্রা বলতে কি বোঝায়? পরীক্ষায় ডাইরেক্ট প্রশ্ন থাকবে, তাড়াতাড়ি রিপ্লাই দিতে হবে। নারায়ণ, নারায়ণ, সুদীপ্ত, আমি বললাম দ্রবণের শতকরা মাত্রা বলতে কি বোঝায়? নির্দিষ্ট উষ্ণতায় প্রতি 100 ml আয়তনে কোন দ্রবণে যত গ্রাম দ্রাব দ্রবীভূত থাকে, সেই গ্রাম সংখ্যাকে তাকে বলতে তার শতকরা মাত্রা, সেই দ্রাবের যে সংখ্যাটা তাকে বলতে শতকরা মাত্রা। ওকে, এবার সেটাকে নির্ণয় করার রাশিমালাটা কি? দ্রাবের ভর বা এই দ্রাবের আয়তন ইনটু 100, এগুলো থেকে কিন্তু অঙ্ক হয় পরীক্ষায়, প্রশ্ন স্ট্যান্ডার্ড হলে এগুলো থেকে সব অঙ্ক দেবে, বিশেষ করে বিক্রেতাদের স্কুলে তো দেবেই দেবে। এবার এখান থেকে মেন যে প্রশ্নটা সবার আগে আসে, অঙ্ক তো আসতে পারে, নাহলে এইভাবে ডাইরেক্ট দিয়ে দেবে 25% H2L দ্রবণ অথবা 30% H2SO4 দ্রবণ বলতে কি বোঝায়? তাহলে ওইটা বলতে বোঝায় 100 ml HCl দ্রবণে 25 গ্রাম HCl দ্রবীভূত আছে। এইটাকে ভালো করে মাথার মধ্যে নিয়ে নাও, এই উত্তরটাকে ঠিক কিভাবে দিতে হবে। আমি বললাম 30% H2SO4 দ্রবণ বলতে কি বোঝায়? কে বলবে? পরীক্ষা দিল ধরো।
ক্লাসের পরে ক্লাস হবে। কেউ একজন বলো তাড়াতাড়ি। স্যার H2SO4 দ্রবণে 100 ml দ্রবণে 30 হ্যাঁ 30 গ্রাম দ্রবীভূত আছে। 30% 30 গ্রাম H2SO4 30 দ্রবীভূত গ্রাম আছে। ডাইরেক্ট H2SO4 দ্রবীভূত আছে। 30 গ্রাম H2SO4 দ্রবীভূত আছে, একদম ওইভাবে বলতে হবে। তাহলে এটা হলো শতকরা মাত্রা 100 ml এর সাপেক্ষে, ঠিক আছে। নারায়ণ বল 15% চিনির দ্রবণ বলতে কি বোঝায়? পরীক্ষা দিলে ধর। চিনে নারায়ণ রিপ্লাই গুলো তাড়াতাড়ি দে। 100 ml দ্রবণে দাঁড়াও বলো তো, এটা অফ কর। বল 15%। সেইটা আরেকবার বুঝিয়ে দেন। অন্য কেউ? বিপ্রীতা স্যার বিপ্রীতা 15% চিনির দ্রবণ বলতে কি বোঝায়? আমি কিছুতেই ভেবে পাচ্ছি না, তোরা বুঝতে কেন পারছিস না? আনমনা হয়ে যাচ্ছিস না কি? আসল কারণটা ঠিক কি? এর থেকে সহজ ভাবে কিন্তু বোঝানো সম্ভবই নয়। বুঝতে বুঝতে হ্যাঁ, আমি তো সেটাই তো বলছি যে আমি কি খুব কঠিন ভাবে বলছি? আরে যত রকম পারা যায় এদিক ওদিক উদাহরণ টেনে বাস্তবের উদাহরণ দিয়ে বলছি, তারপরে যদি বুঝতে না পারিস তাহলে এখান থেকে একটা জিনিস বুঝতে হবে, তোদের কনসেন্ট্রেশনের কোথাও ব্যাঘাত ঘটছে। আমি আমার দিক দিয়ে আপ্রাণ চেষ্টা করছি, মানে এটা এমন ব্যাপার যে আমি যদি 1000 বারও বলি তাও হয়তো মানে যারা মন দিয়ে শোনার তার একবারই কিন্তু শুনে বুঝে যাবে। এতটাও কঠিন নয় বিষয়টা, এগুলো কিন্তু পড়া উচিত। তাহলে বল। স্যার 100 ml দ্রবণে 15 গ্রাম চিনি রয়েছে। 15 গ্রাম চিনি রয়েছে, তো এটা তো সহজ কথা রে, কত সহজ ভাবে বলছি। নানান ভালো করে পার্সেন্টেজ মানে হলো শতকরা মাত্রা, এই চিহ্নটা মানে তো শতকরা মাত্রা। তাহলে দ্রবণের শক্তি বা মাত্রা প্রকাশ করার জন্য এই 15% চিনির দ্রবণ যদি কোথাও লেখা থাকে তার মানে হলো 100 ml দ্রবণ নিয়ে তার মধ্যে 15 গ্রাম চিনি আছে। এই যে এখানে একটা উদাহরণ দিয়েছি না, 25% HCl বলতে বোঝায় 100 ml দ্রবণে 25 গ্রাম HCl আছে। এটা সহজ কথা, একটা মুখস্থ করলেই তো বাকি কটা হয়ে যাবে। যাকে পরেরটা গ্রাম পার লিটার, অর্থাৎ প্রতি লিটারে কত গ্রাম দ্রাব্য আছে। এখানে দেখো গ্রাম পার লিটার কি, নির্দিষ্ট উষ্ণতায়, দেখো উষ্ণতাটা কিন্তু ফ্যাক্টর, এখানে নির্দিষ্ট কোন দ্রবণের প্রতি লিটার আয়তনে
সেই দ্রবণটা প্রতি লিটারে নিলাম, শতকরা মাত্রায় কতটা নিয়েছিলাম? শতকরা মাত্রায় কতটা দ্রবণ নিয়েছিলাম? স্যার 100 ml। 100 নিয়েছিলাম। আচ্ছা, 100 জায়গায় ওটা 1000, ওটা নিয়েছিলাম 100 ml, এখানে 1000 ml। 1000 ml মানে হচ্ছে 1 লিটার। শতকরা মাত্রায় 100, যেহেতু এটা শতকরা, এবার তার জায়গায় 1000, সিম্পল ব্যাপার, 10 গুণ বেশি। 1000 ml মানে 1 লিটার, প্রতি লিটার মানে হচ্ছে 1000 ml বা 1000 সিসি। শতকরা মাত্রায় 100 হিসাবে, গ্রাম পার লিটারে, লিটার মানে 1000 ml, তাহলে 1000 হিসাবে বা প্রতি লিটার হিসাবে। তাহলে প্রতি লিটার আয়তনে কোন দ্রাবের যত গ্রাম দ্রবীভূত থাকে সেই গ্রাম সংখ্যায় হলো তার প্রতি লিটার মাত্রা, গ্রাম প্রতি লিটার মাত্রা। আয়তনের সাপেক্ষে শতকরা মাত্রা আর গ্রাম পার লিটার সবই এক, শুধু কি পাল্টাচ্ছে? শতকরা মাত্রা 100 ml এর উপর, গ্রাম পার লিটার 1000 ml এর উপর। তুমি যদি ঘুরিয়ে উল্টোটাও বলো, 1000 দিয়ে বলো, তাও হবে। কোন দ্রবণের যত গ্রাম 1000 ml এর উপর বা দ্রবণের মধ্যে আছে, সেটা হলো তার গ্রাম প্রতি লিটার, তার মাত্রাটা। তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে যেমন এটা দ্রবণের ভর বা দ্রবণের আয়তন ইন্টু 1000, 1000 এ কতটা? আগেরটা আর এটার মধ্যে কোনো ফারাক নেই, এইটার সঙ্গে এটার শুধু একটা শূন্য ফারাক। তাহলে H2SO4 দ্রবণের মাত্রা 50 গ্রাম পার লিটার বলতে কি বোঝায়? তখন কি বলতে হবে? যে 1 লিটার H2SO4 দ্রবণের মধ্যে 50 গ্রাম H2SO4 আছে। বলো, কেউ বুঝতে পারলো না? কার সমস্যা? পারভেজ, বুঝতে পারলি না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি তো। কি ফারাক? স্যার ফারাকটা হচ্ছে ওইখানে 100 ml আর এখানে 1000 ml, আর ওইখানে 100 দ্বিগুণ আর এটা 1000 দ্বিগুণ। সিম্পল। এই যে সিম্পল ভাবে ভাবছিস বা সিম্পল ভাবে করছিস, এটাই হচ্ছে লেখাপড়া করার আসল উদ্দেশ্য। এটাই, পড়া করছি ভাবলেই হবে না, তাহলে সব জটিল হয়ে যাবে। এটা গল্প করছি তাই ভাব। যে যত সিম্পল সহজভাবে ভাবতে শিখবে এবং বুঝতে শিখবে, তার পড়াশোনা তত সহজভাবে হবে, তার কাছে পড়াশোনাটা তত সহজ লাগবে। শতকরা মাত্রা মানে হচ্ছে 100 ml এ যত গ্রাম, যত গ্রাম দ্রাব দ্রবীভূত আছে। তা এটা কোনো ব্যাপার হলো? এই কথাটা একটু মনে রাখতে হবে। এবং এটাকে পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করা হয়। পার্সেন্টেজ মানেই তো শতকরা। 100তে কত? 30%, 15%, 25% ইত্যাদি। এবার শতকরা মাত্রার পরে আরেকটা যেটা আছে, সেটা হচ্ছে গ্রাম প্রতি লিটার। গ্রাম হচ্ছে দ্রাবের জন্য, যত গ্রাম দ্রাব, আর লিটার হচ্ছে দ্রবণের জন্য। 1 লিটার মানে হচ্ছে 1000 ml। তাহলে এখানে 100 ml নিয়েছিলাম, এখানে 1000 ml। তাহলে 1000 ml এ যত গ্রাম দ্রবীভূত আছে তাকে বলা হয় গ্রাম পার লিটার বা গ্রাম পার লিটার, এরকম, বা গ্রাম লিটার ইনভার্স। এবার আরেকটা যে জিনিসগুলো আছে, মোলারিটি, মোলালিটি ইত্যাদি সব বিভিন্ন রকম আছে, ওগুলো আমরা ওখানে যাই তবে বুঝতে পারবো, এখান থেকে আর বুঝতে পারবো না। চলো, এবার আছে মোলার মাত্রা বা মোলারিটি। এই তো হচ্ছে একটু কঠিন। তাহলে এই যে আমরা 1000 ml নিয়ে নিলাম, তাহলে এই 1000 ml এ যত গ্রাম অণু বা গ্রাম মোল, এইবার দেখ, এই যে শব্দটা মাথায় রাখ, কঠিনটা কেন বলছি।
ধর ধর আমি একটা দ্রবণ বানিয়েছি, সাপোজ। আচ্ছা, 10 গ্রাম অক্সিজেন, 16 গ্রাম অক্সিজেন, 32 গ্রাম অক্সিজেন, 64 গ্রাম অক্সিজেন। এখানে গ্রাম পরমাণু অক্সিজেন আর গ্রাম অণু অক্সিজেন কোনটা, কে বলতে পারবে? পড়িয়েছি আমি। স্যার আর একবার বলবেন যেটা প্রশ্নটা বলতে চাইলেন। আমি তোদের যখন পরমাণুর গঠন ইত্যাদি চ্যাপ্টার গুলো পড়ানো হচ্ছিল, গ্রাম অণু আর গ্রাম পরমাণু বুঝিয়েছিলাম। দেখি পুরোনো রেকর্ডিং আছে, দেখলে বুঝতে পারবি। এই মতো দাঁড়িয়ে আমি যেটা জিজ্ঞাসা করেছি, 10 গ্রাম, 16 গ্রাম, 32 গ্রাম, 64 গ্রাম, এই বিভিন্ন রকমের গ্রাম আমি অক্সিজেনের সাথে জিজ্ঞাসা করেছি। তাহলে গ্রাম পরমাণু হলো 16 গ্রাম অক্সিজেনকে বলা হবে 1 গ্রাম পরমাণু অক্সিজেন, মনে করে দেখ। আর গ্রাম অণু অক্সিজেন কোনটা হবে? গ্রাম অণু অক্সিজেন কোনটা হবে? যে কেউ? খুব দুঃখজনক, এইভাবে পড়া হলে কিন্তু হবে না। কোনো কোয়ালিটি পাচ্ছি না, স্টুডেন্টদের কোয়ালিটি না থাকলে কি করে হবে? একটা প্রশ্নের রিপ্লাই করার পর যদি একটা উত্তর না পায়, এইসব মনে নিতে মানে খুব দুঃখজনক। এগুলো একদম পুরো অ্যাভারেজ মার্কা মানে এইতে পরিণত হয়ে যাচ্ছে। একটা গ্রাম পরমাণু, গ্রাম অণু সবই যদি ভুলে যাস, তাহলে পড়াটা কাকে পড়াবো আর কিভাবে পড়াবো? একটা প্রশ্নের যদি উত্তর না দিতে পারিস, তাও তো একটা হিন্ট দিলাম, বললাম 16 গ্রাম অক্সিজেন মানে হচ্ছে 1 গ্রাম পরমাণু অক্সিজেন। 80 গ্রাম অক্সিজেন মানে হচ্ছে 5 × 80, তাহলে 5 গ্রাম পরমাণু। তাহলে এখানে গ্রাম অণু অক্সিজেন মানে কত গ্রাম অক্সিজেন? এ 2 গ্রাম অণু। না, আমি এখানে পরমাণুটা বলিনি। তুই 16 16 32 করতে গেছিলি, ভাবনাটা ঠিক ছিল, ওটা গ্রাম পরমাণু। আমি এবার বললাম 1 গ্রাম অণু অক্সিজেন মানে কত গ্রাম? 1 গ্রাম অণু। অক্সিজেনের অণু কতটা হয়? সে 16। ওইগুলোই তোদের কনসেপ্ট ক্লিয়ার নয়। অণু হচ্ছে O+O মানে O2, এইটা হলো অণু, এইটা হলো পরমাণু। তাহলে 16 + 16 মানে 32, এইটা হলো অণু। এগুলো মনে নাই কেন? এই 32 গ্রাম অক্সিজেন মানে হলো 1 গ্রাম অণু অক্সিজেন। দেখ আগে বলেছি কিনা, দেখ মনে পড়ার কথা। এগুলো সব আগে বলা আছে আমার, কিন্তু তোরা উত্তর দিতে পারছি না। কারণ কি? পড়াশোনা করার তোদের অভ্যাস নাই। এমনিতেই পড়াশোনার লাটে উঠে গেছে, তারপরে আরো সরকারি ব্যবস্থায় পড়াশোনাটার 12টা বেজে গেছিল। একমাত্র রাস্তা পড়াশোনা ঠিক হওয়ার, স্কুলে স্কুলে ফেল আর পাস, এই যে পাস ফেল প্রথাটা যদি চালু করে কোনোভাবে, তবেই একমাত্র ছেলেপেলেদের পড়াশোনা হবে। কারণ যে পড়বে না তাকে সেই ক্লাসেই বসিয়ে রেখে দাও, কারো কিচ্ছু যায় আসবে না। কোনোভাবেই কান্না কাটি করলেও তাকে তুলে দেওয়া হবে না। 2 বছর 4 বছর একই ক্লাসে যখন থাকবে, সেই ভয়ে তখন সে পড়বে। কিন্তু পাস ফেল প্রথা কেন তুলে দিল? এই কারণেই তুলে দিল, ধরো কেউ একজন ফেল করলো,
ফেল করার পর সে আবার 9-এ ভর্তি হবে। 9-এ ভর্তি হবে, সে প্রথমে মনে মনে ভাববে আমি এই বছরটা এবার ভালো করে পড়বো, আগের বছর ফেল করেছি, পরপর 2 বছর একই ক্লাসে আমাকে পড়তে হয়েছে। এইরকম লজ্জা পেতে হতো আগে। আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করেছি, আমরা ওই যখন ধরো এক ক্লাস থেকে উঁচু ক্লাসে যখন যেতাম, তখন উঁচু ক্লাসে গিয়ে দেখতাম আগের ক্লাসের দাদা দিদিরা অনেকে আবার ওই ক্লাসে তাদেরকে বসতে হচ্ছে, মানে তাদেরকে ফেল করা বলে। কেউ 2 বছর ধরে আছে, কেউ 3 বছর ধরে ওই ক্লাসেই তাকে করতে হবে পুরো 1 বছর, ওটাই পানিশমেন্ট। ঠিক আছে, তা সেই ফেল করাটা তুলে দেওয়ার ফলে এই সর্বনাশ হয়ে গেছে। তো যখন ওটা যদি পড়তে হতো, একই পড়া বারবার বারবার, এবং ফেল করার একটা লজ্জা, সামাজিক লজ্জা, যে 9-এ ফেল করেছে, 8-এ ফেল করেছে, মানে বাড়িতে তখন সে আরো ভালো করে পড়বে। কিন্তু বাস্তবে কি দেখা গেল, যে ওই দ্বিতীয় বছরে সে যখন আর ফেল করে পাস করতে পারলো না, তাহলে পরপর 2 বছর 9-এ একই ক্লাসে পড়ার ফলে তৃতীয় বছরে সে স্কুলটা ছেড়ে দিল, সে আর পড়াই করলো না। এইভাবে বিভিন্ন জায়গায় স্কুলে স্কুলে স্কুল ছুটের সংখ্যাটা বাড়তে লাগলো, যারা পড়াশোনা ছেড়ে দিচ্ছে অকালে, যে ধর যখন পাঁচই করতে পারছি না আর পড়া করে লাভ নাই, তখন তার বাড়িতেও মা বাবাও তখন বলবে যে একই ক্লাসে বারবার পড়ছে, একই মাস্টারকে বারবার, মানে একই স্যারের কাছে বারবার টিউশন করছে, বারবার পয়সা খরচ করতে হচ্ছে, বা আরো অন্যান্য আনুষঙ্গিক, এত কাজ করতে হবে না, যা তুই বাইরে কাজে চলে যা। এইভাবে করে করে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে তো উল্টোটা। মেয়েদের ক্ষেত্রে যদি একবারের জায়গায় 2বার ফেল টেল করে, অল্প বয়সে তারা পড়া করে কি করে বাড়িতে বসতে হবে, যে তাড়াতাড়ি ধরে বিয়ে দিয়ে দেয়। এইভাবে সমাজটা অন্যভাবে চলে যাচ্ছিল। এই ভাবনা থেকে সরকার দেখলো যে আমার দরকার নেই, যা পড়েছে পড়েছে, ওই নলেজ নিয়ে সে পরের ক্লাসে তাকে পাঠিয়ে দাও, যে নো ডিটেনশন পলিসি চালু করলো। মানে কাউকে আটকানো যাবে না। কত দূর পর্যন্ত না, ক্লাস 1 থেকে 9 পর্যন্ত সবাই পাস। 9-এ কিন্তু পাস ফেল আসে মনে করলে সরকারি ভাবে, 8ম শ্রেণী পর্যন্ত সবাই পাস। এই যে তোমরা এখন 9-এ পড়ছো না, যদি মনে করো স্কুল এবং তোমরা যদি ফেল করো, এই 9 থেকে অনেকেই জানে না, অনেকেই ভাবে কি যে 9 থেকে 10-এ উঠবো, আমার মানে সেই আমার অধিকারের মধ্যে পড়ে, এতদিন আমি ফেল করেছি তাও তুলে দিয়েছেন, এবার তুলবেন না। মানে 9 থেকে 10-এ কিন্তু যদি মনে করো স্কুল, তোমাদের আটকে দিতে পারে। এই হচ্ছে ব্যাপার। এইটা নেই বলে সব ক্যাজুয়াল হয়ে গেছে। এত কথা কেন বললাম, তো জানা দরকার, মানে ফেল জিনিসটা কি এটা তোমরা জানো না বলে তোমাদের কারো মনে হয় ভয় নাই। যদি ভয় থাকতো তাহলে রেগুলার পড়াটা করতে। যাই হোক, তা 16 গ্রাম অক্সিজেন মানে হচ্ছে 1 গ্রাম পরমাণু অক্সিজেন। 16 গ্রাম হয়ে গেলেই তাকে গ্রাম পরমাণু বলবো, 32 গ্রাম হয়ে গেলেই তাকে 1 গ্রাম অণু অক্সিজেন বলবো। এগুলো অণু পরমাণুর চ্যাপ্টারে ছিল, ওগুলো দেখবে। তাহলে এই যে যখন এই যে এত কথা কেন আসছে মোলারিটি বা ইত্যাদি থেকে, তাহলে এইটা কাকে বলে সেটাকে না জানলে তো তুমি বুঝতে পারবো না। যে গ্রাম অণু শব্দটা, যে 1000 ml দ্রবণে যদি 1 গ্রাম অণু অক্সিজেন হলে কত হবে 32 গ্রাম, কার্বন ডাই অক্সাইড হলে কত হবে 44 গ্রাম, দ্রবীভূত থাকে ধরো কার্বন ডাই অক্সাইড হচ্ছে 44 গ্রাম। তাহলে 44 গ্রাম যদি দ্রবীভূত থাকে কতর মধ্যে 1000 ml এর মধ্যে, তাহলে এই দ্রবণটাকে তখন বলবো 1 মোলার দ্রবণ, বা এই মাত্রাটিকে বলবো মোলারিটি। ধরো 32 গ্রাম অক্সিজেন যদি দ্রবীভূত থাকে, তখন তাকে বলবো 1 মোলার অক্সিজেনের দ্রবণ, অক্সিজেনের 1 মোলার দ্রবণ। ধরে বললাম অ্যামোনিয়া 14 × 17 গ্রাম অ্যামোনিয়া যদি দ্রবীভূত থাকে, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আলাদা এই গ্রাম অণু বা গ্রাম মোলের মাপ। আমার মোট কথা এনিহাও তার 1 গ্রাম অণু হতে হবে, একটা অণু হতে হবে। একটা অণু যত গ্রাম হয় সেটাই তার গ্রাম অণু। যেমন জলের গ্রাম অণু কত হবে বলো দেখি?
জলের ক্ষেত্রে ভ্যালুটা কে বলতে পারবে? আঠেরো। স্যার 18 হবে। 18। 18 গ্রাম জল মানে হচ্ছে 1 গ্রাম অণু জল। এইভাবে মাথায় রাখতে হবে। ধরো আমি বললাম H2SO4, তাহলে বলতো 1 মোলার H2SO4 দ্রবণে কত গ্রাম H2SO4 আছে? এখান থেকে অঙ্ক বের হয়। বোঝার চেষ্টা করবো, না বুঝতে পারলে আবার বলবো। 1 মোলার মানে হলো 1 গ্রাম অণু থাকতে হবে। আচ্ছা 1 গ্রাম অণু মানে H2SO4 মানে কত? H2SO4 কে যদি ভাঙো কত হবে মনে করে দেখো। দেখো 98 পাবা, 2 প্লাস 32, সালফার হলো 32 আর অক্সিজেন 4টে, 4 × 64, 98 গ্রাম। তাহলে কি দেখো 1000 ml ওটা দ্রবণের মধ্যে, 1000 ml দ্রবণে যদি 98 গ্রাম H2SO4 থাকে তখন তাকে বলবো 1 মোলার H2SO4। বোঝা গেল কি গেল না? বুঝতে পারলাম? এটা তো সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, মনে করার চেষ্টা করো। মোলার দ্রবণ বা মোলারিটি কাকে বলে? মোলার দ্রবণ বা মোলারিটি হলো ওটাই যে 1000 ml দ্রবণে কত গ্রাম অণু দ্রবীভূত আছে। প্রত্যেকের আলাদা আলাদা হিসাব হবে। যার 1 গ্রাম অণু দ্রবীভূত আছে তখন তাকে সেই দ্রবণটাকে বলবো 1 মোলার দ্রবণ দিয়ে 1 m তাই লিখবো। তাহলে 1 m H2SO4 মানে হলো 98 গ্রাম H2SO4 দ্রবীভূত আছে। আচ্ছা যদি ধরে লিখলাম 2 মোলার H2SO4 দ্রবণ, তাহলে এটা মানে হচ্ছে 98 গুণিত 2, ওই দ্রবণের মধ্যে 196 গ্রাম H2SO4 দ্রবীভূত আছে। বোঝা গেল কি বলতে চাইলাম? আচ্ছা বলো দেখি 3 মোলার NH3 এর দ্রবণ মানে কি? কে বলতে পারবে? দেখে রেখে বলতে পারে কিনা। এনিওয়ান? এখানে দেখো 98 গ্রাম H2SO4 যদি থাকে তাহলে সেটাকে বলবো 1 মোলার দ্রবণ 1000 ml এ। আচ্ছা যদি 98 জায়গায় 49 গ্রাম থাকে তাহলে এটাকে কি বলবো? 1 জায়গায় অর্ধেক, হাফ m বা m/2 বলতে পারি কি পারি না? হ্যাঁ স্যার বলা যাবে। এটা বলা যাবে। এবার 49 যদি তুমি অর্ধেক করো 24.5 গ্রাম H2SO4, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এরও অর্ধেক মানে 1/2 ইন্টু 1/2, তার মানে 1/4 m মানে m/4। তাহলে কত গ্রাম দ্রবীভূত আছে তার উপর নির্ভর করে তার আমরা মাত্রাটা ব্যবহার করতে পারি।
তাহলে মোলার দ্রবণ m/2 কে বলছে সেমি মোলার। আচ্ছা, 1/10 যদি হয় তাহলে ডেসিমোলার, 1/100 যদি হয় সেন্টিমোলার। তার মানে কি দাঁড়াচ্ছে, তুমি এবার এই আমি শুধু একটা উদাহরণের সাপেক্ষে ভাবো। ধরো 98 গ্রাম H2SO4, একে যদি 100 দিয়ে ভাগ করি, তার মানে হচ্ছে 9.8 গ্রাম H2SO4 যদি 1000 ml থাকে, তাহলে একে আমরা কি বলবো, সেন্টিমোলার দ্রবণ। তার মানে হচ্ছে m/100, 100 দিয়ে করলাম তো, হ্যাঁ, m/100। এটা একটু খিচিপিচি আছে, এই জায়গাটা একটু পড়তে হবে, দেখতে হবে, বুঝতে না পারলে আবার বারবার আলোচনা করব। আমি ওই জন্য অল্প অল্প করে একটু বললাম, যাতে এক্সট্রা ক্লাস নিলাম আরো বেশি করে এখানটায়, নাহলে দ্রবণটা 3টে ক্লাসই শেষ হয়ে যাওয়ার কথা, আজকে অলরেডি 5টে ক্লাস চলছে। যাতে বুঝতে কখনো অসুবিধা না হয়, এগুলো খেয়াল করতে হবে। যেখানে বুঝতে পারবো না বলবো, আমি আবার বলে দেবো। একক মোলার মাত্রা একক হলো মোল পার লিটার, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে দেখো, মোলের দ্রবণের যে মাত্রা, আমরা শতকরা মাত্রা পেলাম, গ্রাম পার লিটার পেলাম, এবং মোল পার লিটার, এই 3টে হিসাবে আমরা দ্রবণের শক্তি নির্ণয় করতে পারি। আচ্ছা, এবার কয়েকটা দ্রাবক টাবক আছে। কারো কোনো কোশ্চেন? শেষ করে দেবো এটা আজকে, এটা বাকিটা বলে শেষ করে দেবো। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো। নেক্সট দিন এই মাত্রার অঙ্কটা এখান থেকে করাবো, অঙ্ক আসবে এখান থেকে। অঙ্কটা নেক্সট দিন করাবো, আগে এইখানটা একটু বলে দিই। বেশ, তাহলে কি দাঁড়ালো দেখো, মোলার মাত্রা, গ্রাম পার লিটার বা শতকরা মাত্রা, এগুলোর উপর উষ্ণতার প্রভাব। উষ্ণতা যদি বাড়ানো হয় তাহলে এগুলোর সঙ্গে কিভাবে নির্ভরশীল, এগুলো হচ্ছে উষ্ণতার উপর নির্ভরশীল। কারণ দ্রাবের ভর উষ্ণতার উপর নির্ভরশীল না হলেও দ্রবণের আয়তন উষ্ণতার উপর নির্ভরশীল হয়। তাহলে উষ্ণতা বৃদ্ধিতে সাধারণত দ্রবণের আয়তন বৃদ্ধি পায়, এর ফলে দ্রবণের মোলার মাত্রা, গ্রাম পার লিটার বা শতকরা মাত্রা হ্রাস পায়। তাহলে এই যে এই জিনিসগুলোর সঙ্গে উষ্ণতার কি সম্পর্ক, উষ্ণতা যদি বাড়ে মোলার মাত্রা কমে, এটাই সম্পর্ক, এটা মনে রেখো। মোলার মাত্রার সঙ্গে উষ্ণতার কি সম্পর্ক, উষ্ণতা যদি বৃদ্ধি পায় মোলার মাত্রা হ্রাস পায়, উষ্ণতা যদি বাড়ে, ওই যে মোলার মাত্রা, গ্রাম পার মোল, হ্যাঁ, শতকরা মাত্রা ইত্যাদি, মোলার মাত্রা হোক, শতকরা মাত্রা হোক, বা দ্রবণের মাত্রা ইত্যাদি, এগুলো এরা কমবে। কেন কমবে? কারণ উষ্ণতা বৃদ্ধি করলে আয়তনটা বেড়ে যায়, আর আয়তনটা যখনই বেড়ে যায় তখনই এদের পাওয়ার বা মাত্রাটা কমে যায়। এটা একটু কঠিন আছে, বুঝতে অসুবিধা হলে আমাকে বলবে, আমি আবার বুঝিয়ে দেবো এই জায়গাটা, কিন্তু নিজেকে একবার পড়ে পড়ে দেখতে হবে। আচ্ছা, প্রতি লিটারের মাত্রা এরকম ভাবে W/V ইন্টু 100 ইন্টু 10, মোলার মাত্রার ক্ষেত্রে গ্রাম প্রতি লিটার বাই দ্রাবকের গ্রাম আণবিক ভর, এইভাবে একটা ফ্র্যাকশন করে দিয়েছে। এটা এখন লাগবে না, আমি অঙ্ক করাবো তখন আমি এটা বলবো। আচ্ছা, কোন দ্রবণের গাঢ়ত্ব বা শক্তিমাত্রা জানা থাকলে সেই দ্রবণকে প্রমাণ দ্রবণ বলে, মানে যার শক্তি আমার জানা আছে। একটা গ্লাসে করে বা একটা কাঁচের বোতলে একটা দ্রবণ দেওয়া আছে, সেখানে যদি কোনো স্টিকার মারা না থাকে তাহলে তুমি তো জানতেই পারবে না যে সেটা মোলার দ্রবণ না সেমি মোলার না ডেসিমোলার দ্রবণ। কিন্তু যার দ্রবণ জানা থাকে সেটাকে আমরা তখন বলি
প্রমাণ দ্রবণ, যার শক্তিমাত্রা জানা থাকে। পরীক্ষায় যদি বলা হয় যে প্রমাণ দ্রবণ কাকে বলে, তখন বলতে হবে যে দ্রবণের শক্তিমাত্রা জানা থাকে বা জ্ঞাত থাকে তাকে বলা হয় প্রমাণ দ্রবণ। বেশ, ওই অঙ্ক কটা ডিউটি থাকলো, এটা একটু বলে দিই, তারপর ওটা বলবো। আচ্ছা, ব্যাপনের পরীক্ষা এখানে কি দেওয়া আছে, এটা একটু যাই। দ্রবণের মধ্যে কণার গতি, মোশন অফ পার্টিকেলস ইন সলিউশন। দ্রবণে এই কণাগুলো অবিরাম বিচরণের ফলে যখন দুটি ভিন্ন গাঢ়ত্বের দ্রবণ পাশাপাশি রেখে দেওয়া হয়, বেশি গাঢ়ত্বের দ্রবণের কণাগুলি কম গাঢ়ত্বের দ্রবণে প্রবেশ করে এবং প্রক্রিয়াটি চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত দুটি দ্রবণের গাঢ়ত্ব সমান হয়। এই প্রক্রিয়াকে ব্যাপন বলে। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট। ধরো দুটো দ্রবণ আছে এ আর বি, এই দ্রবণ ধরো পাশাপাশি রেখে দেওয়া হয়েছে। এইখানে তোমার চিনির প্রচুর পরিমাণে চিনি দিয়ে একটু ঘন দ্রবণ করা হয়েছে, আর এখানে অল্প চিনি দিয়ে একটু পাতলা চিনি জল করা হয়েছে, দিয়ে এটা মিশিয়ে দেওয়া হলো। কি ঘটনা ঘটবে বলতো? এই যে বেশি চিনি আছে, এই বেশি চিনি থেকে চিনির যে রসটা তোমার এই কম চিনি আছে তার দিকে যাবে। এইভাবে যেতে 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 আলটিমেটলি একটা সময় আসবে যখন পুরোটাই একই মিষ্টি হয়ে যাবে। তখন আর আলাদা করে এটা বেশি মিষ্টি এটা কম মিষ্টি বোঝাবে না। তাহলে বেশি গাঢ়ত্বের দ্রবণের কণাগুলো এই কম গাঢ়ত্বের দিকে প্রবেশ করে, এই ঘটনাটিকে বলছে ব্যাপন। এই যে ঘটনা, যে যদি দুটো বেশি, একটা বেশি গাঢ়ত্বের দ্রবণ একটা কম গাঢ়ত্বের দ্রবণ পাশাপাশি থাকে, তাহলে বেশি গাঢ়ত্বের দ্রবণ থেকে কণাগুলো কম গাঢ়ত্বের দ্রবণের দিকে যায়। এই যে ঘটনা, এটাকে বলছে ডিফিউশন বা ব্যাপন। স্যার মনে রাখতে মানে বল। স্যার মানে স্বচ্ছ জলে 2 ফোঁটা পেনের কালি দিলে যেমন নীল হয়ে যায় পুরো পানিটা, সেটাকে ব্যাপন বলা হয়েছে এখানে। হ্যাঁ 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 হ্যাঁ। এখানে কেন এরকম হলো? দেখো কালিটা তো ঘন, কালিটা ঘন, তাহলে বেশি গাঢ়ত্ব থেকে কম গাঢ়ত্বের দিকে গিয়ে কি হলো, পুরোটাকে একদম একই রকম করে দিল। ধরো যখন আমরা কি করি, ধরো সাপোজ এইটা ভাবো, তরকারি রান্না হচ্ছে, তরকারিতে বেশি লবণ হয়ে গেছে, তখন কি করা হয়? তরকারিতে যদি বেশি লবণ হয়ে যায় কি করে? স্যার দুটো আলু দিয়ে দেয় না কি একটা, কি করে? আলু দিয়ে দিলে লবণ চলে যাবে? স্যার জল দিয়ে দেয়। জল দিয়ে দেয়। কেন জল দিয়ে দেয়? জল দিলে কি ঘটনা ঘটবে? তরকারির মধ্যে কি আছে? তরকারির মধ্যে জল আছে, তরকারির মধ্যে লবণ আছে, তাহলে বেশি ঘনত্বের লবণটা তখন এই কম ঘনত্বের যে জলটা দেওয়া হলো, ওই তরকারির লবণটা তখন এই জলের সঙ্গে মিশে যাবে, দিয়ে দুটো মিলে একটু নাড়লে ইকুয়াল হয়ে যাবে, ব্যাপন ঘটে যাবে। এই যে ছোট ছোট প্র্যাকটিক্যাল জিনিসগুলো, এইগুলোর মাধ্যমে বিজ্ঞানটাকে বুঝতে হবে, তবেই বিজ্ঞানটা সহজ লাগবে। কারণ আমাদের জীবনে প্রতিটা ক্ষেত্রে ওতপ্রোতভাবে বিজ্ঞান জড়িয়ে আছে। ওই যে জলের মানে উজালা বা নীল গুলার কথাটা বললো, তারপর আমরা জলের মধ্যে নীল রংটাই বা কেন দিই? অন্য কিছু তো দিতে পারতাম, সাদা জামাতে নীল রংটাই বা কেন দেওয়া হয়? উজালা না দিয়ে অন্য কোনো কালারও তো দিতে পারতাম, ওই নীলটাই কেন দিলাম? কারণ সাদা রং আর নীল রং একে অপরের পরিপূরক, বিজ্ঞানের ভাষায়, আলোর ভাষায়। ওই সাদার মধ্যে নীলটা দিলে সাদা আলোটা আরো বেশি সাদা লাগে, মানে সাদা জামাটাকে আরো বেশি সাদা লাগবে। এটার পিছনে বিজ্ঞান আছে, ওটা যখন ক্লাস 10-এ উঠবে তখন জানতে পারবা, আলো চ্যাপ্টারে আছে এগুলো। যাই হোক, পরের বিষয় হাতে কলমের পরীক্ষা। এদিকে এখানে দিয়েছে ব্যাপনের পরীক্ষা, এই যে
যে উদাহরণটা দিল, জলের মধ্যে নীল দেওয়া হলো, নীলটা গুলে গেল। একটি কাঁচের গ্লাসে জল নিয়ে কয়েক ফোঁটা নীল কালি যোগ করা হলো। কি দেখলাম? যে নীল কালিটা আস্তে আস্তে চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়ছে। কি সিদ্ধান্ত নিলাম? দ্রবণের যে দ্রাব্য, হ্যাঁ, এর অণুগুলির মধ্যে অবিরাম গতির জন্য তারা নিজেদের মধ্যে পুরোপুরি ব্যাপিত হয়। একদম ওই নীলটা পুরো জলের মধ্যে ছড়িয়ে গেল। আচ্ছা, কলিডীয় কণার যে গতি, আমি তো এগুলো আগেই বলেছিলাম প্রথমেই কলিডীয় পড়ানোর সময়, এই যে তাকে বলে ব্রাউনিয়ান মোশন বা ব্রাউনীয় গতি। কলিডীয় কণার যে ঝিকঝ্যাক গতি, এদিক ওদিক আঁকা বাঁকা যে ইতস্তত গতি, তাকে বলছে ব্রাউনীয় গতি। কলিডীয় কণা, কলিডীয় কণা কাকে বলে? কলিডীয় দ্রবণ কাকে বলে? কলিডীয় কণার সাইজ কত হয়? ঝট করে তাড়াতাড়ি কেউ একজন। কোলীয় দ্রবণের ওই কণার সাইজ হয় 10⁻⁻5 থেকে 10⁻⁻7 পর্যন্ত। হ্যাঁ, 7 কি? 7 সেন্টিমিটার ওরা বলতে হবে। ওকে, তাহলে এই যে ব্রাউনীয় গতির কারণ কি? ব্রাউনীয় গতির কারণ হলো ওই যে দুটো দশা, একটা বিস্তার মাধ্যম আর বিস্তৃত দশা। তাহলে বিস্তার মাধ্যমে অণুগুলি সর্বদা ইতস্তত গতিশীল থাকায় কলিডের কণাগুলির সঙ্গে অবিরাম সংঘর্ষ ঘটে, একে অপরের সঙ্গে ধাক্কা লাগে। এর ফলে কণাগুলি অবিরত দিক পরিবর্তন করে এবং গতিশীল হয়। এই গতিকেই বলা হয় ব্রাউনীয় গতি। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। এই যে আমি মার্ক কপি করে দিয়ে, মার্ক কপিটাকে কিন্তু তোমাদেরকে পড়তে হবে। যেখানে যেখানে দাগ দেওয়া আছে ইম্পর্টেন্ট, এগুলো পড়লেই হয়ে যাবে। নেক্সট, জলে বিভিন্ন জল ভিন্ন অপর কয়েকটি দ্রাবক, মানে জল ছাড়া আর কি কি দ্রাবক আছে? ইথাইল অ্যালকোহল, মিথানল, মানে এরা জলের মতোই। দ্রাবকের কাজ কি? কোনো জিনিসকে তার মধ্যে দ্রবীভূত করে নেওয়া, গুলে দেওয়া। তাহলে শুধু জল, জল ছাড়া কি? এই যে ইথাইল অ্যালকোহল, মিথানল, অ্যাসিটন, এক ধরনের মানে জলের মতো এক ধরনের দ্রাবক। কিন্তু এখানে কোনগুলো দ্রবীভূত হয়? এখানে এরা তো প্লাস মাইনাস চার্জ উৎপন্ন করে না, আয়ন উৎপন্ন করে না। তাহলে যারা আয়ন নয় তারা এখানে দ্রবীভূত হবে, মানে সমযোজী যৌগেরা দ্রবীভূত হবে। ওই যে আগে একটা আমি দ্রবীভূত হওয়ার ক্ষেত্রে বলেছিলাম যে যে যেরকম সে সেখানে যাবে। বিভিন্ন জন মাঠে যখন গরু ছাগল ভেড়াতে চড়াতে যায়, আমার 5টা গরু আছে, ছাগল আছে, ভেড়া আছে, আমি মাঠে নিয়ে গেলাম। পারভেজের আছে গরু ভেড়া ছাগল, ও মাঠে নিয়ে গেল, সুদীপ্ত নিয়ে গেল, নারায়ণ নিয়ে গেল, সবাই নিয়ে গেল। মাঠের মধ্যে আমরা সবাই চড়াতে নিয়ে গেছি। কিন্তু অদ্ভুত বিষয় দেখবো কি, মাঠে যখন গরু ভেড়া ছাগল চড়ছে, কি দেখবো? আমার গরু, তোমাদের গরু, সমস্ত গরুগুলো এক জায়গায় চড়ছে। ছাগলগুলো ছাগলের দল বেঁধেছে, তারা ছাগলের দলে চড়ছে। ভেড়াগুলো ভেড়ার দলে চড়ছে। আবার যখন তাদেরকে বাড়ি নিয়ে আসবো, যার যার মালিক তার তার সঙ্গে বাড়ি চলে যাবে। কিন্তু চড়ার সময় তারা নিজেদের দলের সঙ্গে চড়ছে। গরু কখনো ছাগলের সঙ্গে চড়বে না, তাদের বনবেই না। ছাগলটা ভয় পাবে, কেউ কাছেই যাবে না, যে সিংহে করে গুটিয়ে দেবে বলে। ছাগল কিন্তু ছাগলের সঙ্গে কমফোর্টেবল। তার মানে যে যেরকম সে তার সঙ্গে সেরকম ভাবে চলবে। এই দ্রবণ ক্ষেত্রেও তাই, দ্রাবক আর দ্রাবের ক্ষেত্রেও তাই। যে যেরকম দ্রাবক তার মধ্যে সে সেরকম দ্রাবই দ্রবীভূত হবে। বোঝাতে পারলাম আমি কথাটা? হ্যাঁ স্যার। তাহলে এখানে ইথাইল অ্যালকোহল, মিথানল, অ্যাসিটন, ক্লোরোফর্ম, কেরোসিন, এই যে বিভিন্ন দ্রাবক, এগুলোর মধ্যে এদের মতো করে যে সমস্ত পদার্থ আছে সেগুলো দ্রবীভূত হবে, সেগুলো আমাদেরকে জানতে হবে। ইথাইল অ্যালকোহল এগুলো তথ্য দিয়েছে, স্ফুটনাঙ্ক এত। বহু জৈব যৌগ ইথানলে দ্রবীভূত হয়, কারণ ইথানল নিজেই একটা জৈব যৌগ। এটা একটি গুরুত্বপূর্ণ দ্রাবক। কোথায় কোথায় ব্যবহার হয়? রজন, বার্নিশ, সুগন্ধি রং, এই যে যেমন স্পিরিট আর কি। দেখবো খাটের মধ্যে যে রং করে, রং করার সময় ওই যে গালা পালিশ করে, বার্নিশ করে, এগুলোর মধ্যে এগুলো ব্যবহৃত হয়। এই দ্রাবক হিসাবে প্রচুর পরিমাণে এগুলো ব্যবহৃত হয়। মিথানল, এটা স্ফুটনাঙ্ক এত, ব্যবহার শিল্পক্ষেত্রে রং, বার্নিশ, রেজিন, প্লাস্টিক প্রভৃতি মিথানল প্রচুর ব্যবহার হয়। অ্যাসিটন, এর স্ফুটনাঙ্ক হচ্ছে 56°C। ব্যবহার কোথায়? সেলুলোজ, সেলুলোনাইট্রেট, সেলুলয়েড ইত্যাদি। ক্লোরোফর্ম, এগুলো তথ্য মনে না রাখলেও চলবে, মনে রাখতে পারলে খুব ভালো। কোথায় কি ব্যবহার? শিল্পক্ষেত্রে রেজিন, রাবার, তেল ইত্যাদি।
বিভিন্ন রকমের ধরো পদার্থ আছে, বিভিন্ন ভাবে তারা ব্যবহৃত হয়। শুধু তার জল নয়, জল ছাড়াও আরো অন্য অনেক কিছু আছে। কেরোসিন, কেরোসিন হচ্ছে 170 ডিগ্রি থেকে 300 ডিগ্রি তাপমাত্রায় পেট্রোলিয়ামের আংশিক পতন দ্বারা 10 থেকে 15টি পরমাণু বিশিষ্ট হাইড্রোকার্বনের মিশ্রণ হলো কেরোসিন। এই কেরোসিন তো একসময় জ্বালানি হিসেবে খুব ব্যবহৃত হতো, এখন কেরোসিন দুরূহ, কেরোসিন পাওয়া যায় না, পাওয়া গেলেও প্রচুর দাম। কি ব্যবহার? মশা মারার ওষুধ ডিডিটি এর দ্রাবক রূপে এটি ব্যবহার করা হয়। কেরোসিনও দ্রাবক রূপে ব্যবহার করা হয় যখন যেরকম দরকার পড়ে। তো এগুলো হচ্ছে বিভিন্ন জল ছাড়াও অন্যান্য দ্রাবক, এগুলো মূলত এদেরকে আমরা বলতে পারি জৈব দ্রাবক। এখানে বিভিন্ন জৈব পদার্থ দ্রবীভূত হয়। এটা একবার রিডিং করে নেবা, এখান থেকে এমন কিছু প্রশ্ন আসার নাই। আচ্ছা, এবার আছে উদ্বায়ী দ্রাবক। উদ্বায়ী কাকে বলে? যে উবে চলে যায়, সেই সমস্ত দ্রাবকের ক্ষতিকারক প্রভাব, যেমন রাসায়নিক শিল্পে রং এবং বার্নিশের কাজে দ্রাবক হিসেবে ব্যবহৃত বেনজিন, টলুইন, অ্যাসিটন ইত্যাদি উদ্বায়ী জৈব যৌগ বা ভিওসি, ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড, যারা উড়ে চলে যায়, সহজেই বাষ্পীভূত বায়ুমণ্ডলে মিশে যায়। এর ফলে কি হতে পারে? যেমন দেখো বার্নিশ রং করার সময় যখন বিভিন্ন যে দ্রাবক ওগুলো রেখে দিলে না উড়ে চলে যায়, যেমন পেট্রোল রেখে দিলে উড়ে চলে যায়, কমে যায়, ওগুলো উদ্বায়ী দ্রাবক বলে, ভোলাটাইল। এগুলো উদ্বায়ী হলে কি হয়? ক্যান্সার, হাঁপানি, ফুসফুস গঠিত বিভিন্ন রোগ এগুলো হয়। এদের উপস্থিতিতে বেশিক্ষণ থাকলে চোখ, কান ইত্যাদি গলবে, মাথা যন্ত্রণা, বমি ভাব, লিভার, কিডনি, স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত, এইসব বিভিন্ন রোগ এর পড়তে হবে। এখানে একটা উদাহরণ দিয়েছে ফসজিন গ্যাস, এই সংকেতটা ইম্পর্টেন্ট। CaCl2 ফসজিন বলছে এটাকে। CaCl2 কার্বনিল ক্লোরাইড, CaCl2 হচ্ছে ফসজিন গ্যাস, এটা উৎপন্ন করে। ক্লোরোফর্ম, এটা CaCl3, এটা হচ্ছে ক্লোরোফর্ম। এই যে যৌগটা, এটা হচ্ছে ক্লোরোফর্ম। এই ক্লোরোফর্ম ইত্যাদি। ক্লোরোফর্ম অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে এটাকে ফসজিন প্লাস এক্সেল উৎপন্ন করে। ফসজিন হলো বিষাক্ত গ্যাস। তাহলে উদ্বায়ী দ্রাবকের কি কি ক্ষতিকারক প্রভাব আছে এখানে দেওয়া আছে। ক্যান্সার, হাঁপানি, ফুসফুসের রোগ, চোখ, নাক, গলার রোগ, লিভার, কিডনির রোগ ইত্যাদি ক্ষতিগ্রস্ত হতে পারে। একটা উদাহরণ দেওয়া হয়েছে যে ক্লোরোফর্ম যদি অক্সিজেনের পরিমাণ ফাঁকা বাতাসে রাখা হয় তাহলে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে ফসজিন নামক একটা বিষাক্ত গ্যাস উৎপন্ন করে, যা মানুষের জন্য ক্ষতিকর। এইটুকু এটা দিতে পারে প্রশ্ন। তাহলে এই হচ্ছে তোমাদের দ্রবণ চ্যাপ্টারের বিষয়বস্তু। আমরা টেক্সটটা পুরোপুরি কমপ্লিট করলাম।